আজকে ফিজিক্স ক্লাসে আমরা চলতরিৎ টপিকটা যেটা কন্টিনিউ করছি সেটা ডিসকাস করা শুরু করব। আজকে চলতরিত্রের পঞ্চম অর্থাৎ শেষ অংশে আমরা গত ক্লাসের পর থেকে অর্থাৎ গত ক্লাসে আমরা তড়িৎ ক্ষমতা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, তার ঠিক পরের অংশ তড়িৎ প্রবাহ সম্পর্কে ডিসকাস করব। তাহলে একটা হেডিং করে নাও, নেক্সট প্রথম টপিক এই আজকের ক্লাসের যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া। নোট ডাউন করো, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া ইম্পর্টেন্ট টপিক, একটু কঠিন টপিকও মনে হতে পারে, ঠিক আছে। আজকে এইটা শেষ ক্লাস। গত বেশ কিছুদিন ধরে আমি এই চলতরিৎটা কন্টিনিউ করছি। আমাদের বাকি থাকবে যেটা, সেটা হচ্ছে এই অংশটার ওপর এমসিকিউ ডিসকাশন। এমসিকিউ আমি পরে আলোচনা করব, এমসিকিউ আলোচনা করব, তার সঙ্গে ম্যাথমেটিক্যাল কিছু নিউমেরিক্যাল প্রবলেম ডিসকাস করে নেওয়া প্রয়োজন। দেখো, এই যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া, এই সংক্রান্ত একটি বিশেষ সূত্রাবলী রয়েছে। কি সূত্র? নোট ডাউন করে নাও, যে ওরস্টেডের সূত্র। অনেকে জানবে, অনেকের একদম ভুলে যেতে পারো, লিখে নাও ওরস্টেডের সূত্র। ওকে, ওরস্টেডস ল। এই ওরস্টেডের সূত্র আমি যাদেরকে ক্লাস নিয়েছি অফলাইনে অনলাইনে যখনই আলোচনা করেছি, এই মুহূর্তে যারা একদম ফিজিক্স থেকে ডিটাচ, ওরস্টেডের সূত্র সহজে মনে পড়ার কথা নয়। তাহলে এই সূত্রের বিষয়বস্তু কি ভালো করে দেখে নাও, যে এই সূত্র কিন্তু পুরোপুরি বিক্ষেপের ওপর ডিপেন্ডেন্ট। বিক্ষেপের ওপর ডিপেন্ডেন্ট মানে আমরা একটা চুম্বক শলাকা যদি মনে করি, চুম্বক শলাকা, এটা চুম্বক শলাকা হয়, একটা মেরু নর্থ আর একটা মেরু সাউথ, এটা আমরা ধরি, হ্যাঁ কি না? কোনো চুম্বকের দুটো মেরু হয়, যে দুটো মেরু পরস্পর পরস্পর মানে বিপরীত দিকে থাকে, বিপরীতকে একটাকে উত্তর একটাকে দক্ষিণ কল্পনা করি। এরপরে এদের মধ্যে একটা শলাকা যখন আছে, একটা খুব ছুচলো অংশ যার বিক্ষেপ ঘটে, এই বিক্ষেপের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের যন্ত্র থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ করতে পারি। সেই সংক্রান্ত ওরস্টেডের সূত্র। কি ব্যাপার ভালো করে শুনে নাও, এর আমি প্রতিটা লাইন ব্যাখ্যা করব, নোট ডাউন করে নেবে। যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তাহলে চুম্বক শলাকার বিক্ষেপ মানে উত্তর মেরুর বিক্ষেপ পশ্চিম দিকে ঘটবে। ঠিক আছে, আমি এইটা বললাম, এটা মনে রাখাটা ডিফিকাল্ট। একদম প্রতিটা লাইন পাই টু পাই আর নোট ডাউন করে নাও, লিখে নাও। কোনো পরিবাহীর, যেভাবে লিখছি নোট ডাউন করবে, মুখস্থ করবে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে দক্ষিণ থেকে উত্তরে তড়িৎ প্রবাহ পাঠানো হলে বা পাঠালে চুম্বক শলাকা লিখে নাও, চুম্বক শলাকার উত্তর মেরু নর্থ পোল, উত্তর মেরু দক্ষিণ দিকে বিক্ষিপ্ত হবে, পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে। ওকে, পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে। এইটা একদম এই একটা লাইন তোমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে, বিক্ষিপ্ত হবে। দেখো, এখানে আমি আন্ডারলাইন করব একটা কন্ডিশনের ওপর। কি কন্ডিশন? যদি তড়িৎ প্রবাহটা দক্ষিণ থেকে উত্তর দিকে পাঠানো হয়, তারপরে কোন মেরুটা বিক্ষিপ্ত হবে? উত্তর মেরুটা বিক্ষিপ্ত হবে। কোন দিকে বিক্ষিপ্ত হবে? পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে। যদি দেখো, তিনটে কন্ডিশন, তড়িৎ প্রবাহটা পাঠানো হবে দক্ষিণ থেকে উত্তরে, চুম্বক শলাকার উত্তর মেরু পশ্চিম দিকে, তাহলে বলতে পারবে দক্ষিণ মেরু কোন দিকে হবে? তাহলে দক্ষিণ মেরু কোন দিকে হবে? বলো পূর্ব দিকে। উল্টো দিকে, মানে পূর্ব দিকে। এইবার ভালো করে শোনো, একটা জিনিস মনে রাখার প্রয়োজন। একটা চুম্বক শলাকার মানে মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করছি। এবার ডিরেকশনটা ইম্পর্টেন্ট। ডিরেকশনটা কোন দিক? দক্ষিণ থেকে উত্তরে। যদি কোনো কারণে ডিরেকশন চেঞ্জ করে দিই, চুম্বক শলাকার বিক্ষেপ কি হয়ে যাবে? উল্টো দিকে হবে। তাহলে উত্তর মেরু বিক্ষেপ যদি উল্টো দিকে হয়, তাহলে দক্ষিণ মেরু উল্টো দিকে হবে, হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই ওরস্টেডের যে সূত্র বললাম, এই সূত্র তিনটে কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু দাঁড়িয়ে। কি কি? একটা হচ্ছে প্রবাহের অভিমুখ। ডাউন করো, প্রবাহের অভিমুখ অর্থাৎ তড়িৎ প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে তার অভিমুখের উপর নির্ভর করে। চুম্বক শলাকার বিক্ষেপ, লিখে নাও, চুম্বক শলাকার আমি একদম স্পেসিফিক্যালি লিখছি, উত্তর মেরুর বিক্ষেপ, লিখে নাও, উত্তর মেরুর বিক্ষেপ।
উত্তর মেরুটা কার হয়? চুম্বক শলাকার উত্তর মেরু হয়। এরপরে নেক্সট টপিকটা ইম্পর্টেন্ট, পরিবাহী তারের অবস্থান। ওকে, এটাও একটা কন্ডিশন যেটা ফর্মুলাতে বলা নেই। পরিবাহী তারের অবস্থান, দেখো চুম্বক শলাকা তো স্থির আছে, চুম্বক শলাকা স্থির, কিন্তু পরিবাহী তার যদি চুম্বক শলাকার ওপরে অবস্থান করে তাহলে একরকম বিক্ষেপ হবে, নিচে অবস্থান করলে আর একরকম বিক্ষেপ হবে। তাহলে এর ওপর ভিত্তি করে আমাদের চারটে কন্ডিশন একটু ভালো করে পড়ে নিতে হবে, যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চারটে কন্ডিশন কিন্তু আমাদের খুব ভালো করে পড়ার দরকার। চারটে কন্ডিশন একটু নোট ডাউন করে নাও। দেখো প্রথমে এরকম ভাবে লেখো একটু, যে পরিবাহী তারের অবস্থান, পরিবাহী তারের অবস্থান লেখো, ঠিক যেভাবে লিখছি তোমরা একটা নোট ডাউন করবে, অবস্থান। তারপরে এদিকে লেখো যে প্রবাহের অভিমুখ, প্রবাহের অভিমুখ, প্রবাহের অভিমুখ। ওকে, তারপর লিখে রাখো যে উত্তর মেরুর বিক্ষেপ, উত্তর মেরুর বিক্ষেপ। একটু ছক করে লিখিয়ে দিই, কেন কম্পিটিটিভ পরীক্ষায় ব্যাখ্যাও যেমন গুরুত্বপূর্ণ, এই ছক ছক করে কিন্তু লিখে দেওয়াটাও ইম্পর্টেন্ট। উত্তর মেরুর বিক্ষেপ ওপরে লিখে নাও যে চুম্বক শলাকার, এটা তোমরা বুঝতেই পারছো যে চুম্বক শলাকার কথাই বলছি, তো চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ। ভালো করে নোট ডাউন করবে, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। চারটে কন্ডিশন কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্ট কন্ডিশন, কন্ডিশন নাম্বার 1, এই যে পরিবাহী তারের অবস্থান যদি চুম্বক শলাকার উপরে থাকে, ভালো করে দেখো চুম্বক শলাকার ওপরে, তাহলে দুটো কন্ডিশন দেখবো, চুম্বক শলাকার ওপরে, দুটো দেখবো চুম্বক শলাকার নিচে। এরপরে চুম্বক শলাকার ওপরে প্রবাহের অভিমুখ, নোট ডাউন করে নাও, দক্ষিণ থেকে উত্তর। দক্ষিণ থেকে যদি উত্তর হয় তাহলে কোন দিকে বিক্ষেপ হবে, কি মনে হয়? আমি এটা সূত্রটা কি বলছি, তাহলে উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে? উত্তর মেরুর বিক্ষেপ হবে পশ্চিম দিকে, একদম পশ্চিম দিকে। সেকেন্ড কন্ডিশন, কন্ডিশন পাল্টে গেলে কিভাবে কোশ্চেন পাল্টে যায়, একইভাবে শলাকার নিচে যদি এই শলাকার উপরেই থাকবে, কিন্তু শলাকার ওপরে থেকে প্রবাহের ডাইরেকশনটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি উত্তর টু দক্ষিণ। তাহলে উত্তর টু দক্ষিণ যদি হয় তখন চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপ কোন দিকে ঘটবে? পূর্ব দিকে। কোনো ডাউট থাকলে আমাকে বলবে, এইভাবে লিখে দিলে মনে থাকবে তো? মনে থাকাটা কিন্তু উচিত, আমি প্রতিটা ব্যাচে প্রতিটা ক্লাসে কিন্তু এইভাবে লেখাই। এরপরে জাস্ট কন্ডিশন চেঞ্জ, চুম্বক শলাকার নিচে যদি পরিবাহী তার থাকে এবং একইভাবে প্রবাহের অভিমুখ দক্ষিণ দিক থেকে উত্তর দিকে হয়, নিচে ভেবে বলো তো কোন দিকে বিক্ষেপ ঘটবে? উত্তর মেরু বিক্ষেপ কোন দিকে ঘটবে বলা উচিত? পূর্ব দিকে ঘটবে, ভেবে দেখো হ্যাঁ কি না, পূর্ব দিকে ঘটবে। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে শলাকার নিচে পরিবাহীর অবস্থান, শলাকার নিচে পরিবাহীর অবস্থান। একইভাবে হচ্ছে প্রবাহের অভিমুখ কোথায়? প্রবাহ হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, হ্যাঁ কি না, উত্তর থেকে দক্ষিণে। এখানে চুম্বক শলাকার উত্তর বিক্ষেপ তাহলে কোন দিকে ঘটবে? পশ্চিম দিকে ঘটবে, হ্যাঁ কি না। এবার আমি একটা জিনিস হাইলাইট করছি, হাইলাইট করা উচিত। উত্তর মেরু কখনো যদি প্রশ্ন তোমাদের করে দেয় যে দক্ষিণ মেরু, অ্যান্সার করা যাবে, হ্যাঁ কি না? যদি কখনো তোমাদের করে দেয় দক্ষিণ মেরুর কথা বলে দেয়, উত্তর করতে পারবে তো? কারণ দক্ষিণ মেরু যেটা হবে উত্তর মেরুর জাস্ট বিপরীত। বলো বোঝা গেছে, হ্যাঁ কি না? এরপরে এরপরে 5 নম্বর একটা দিয়ে রাখো, উপরে বা নিচে যেখানেই হোক, উপরে বা নিচে চুম্বক শলাকার চুম্বক শলাকা বলছি, পরিবাহী তারের অবস্থান চুম্বক শলাকার ওপরে বা নিচে যেখানেই হোক না কেন, যদি প্রবাহের অভিমুখ পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব এই রকম কোনো কিছু হয়, তখন কি ঘটবে? তখন লিখে নাও বিক্ষেপ হবে না। এটাও কিন্তু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, বোঝা গেছে? যদি চুম্বক শলাকার প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব হয়, তাহলে কোনোভাবেই কোনো বিক্ষেপ ঘটবে না। বলো, এই টপিকটা স্ক্রিনশট নিয়ে নাও, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, রেসপন্স করো। বোঝা গেছে কি যায়নি, হ্যাঁ কি না? আরে কিছু তো বলো, ক্লিয়ার একদম, প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে কিনা? দিশা বুঝতে পেরেছো? শুভ, সৌমি, সৃজিতা, প্রিয়াঙ্কা, রূপঙ্কর একদম ক্লিয়ার তো? দেখো রিয়া বুঝতে পেরেছো? চলো নেক্সট আমরা পোস্টের পরীক্ষা সম্পর্কে যে সমস্ত কোশ্চেন আসতে পারে আমি কিন্তু বলে দিলাম। এরপরে ভালো করে শুনে রাখো যে
নেক্সট আমরা যে সূত্র নিয়ে পড়বো সেটাও তোমরা মাধ্যমিক লেভেলে পড়েছো, 11-12 তো অবশ্যই আছে। পরীক্ষায় খুব একটা কোশ্চেন আসতে দেখি না, কিন্তু করে রাখা প্রয়োজন। লিখে নাও অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম মনে রাখা প্রয়োজন। আর আরো ডিটেলস আরো আলোচনা করব যখন আমরা এমসিকিউ আলোচনা করব। এমসিকিউ ক্লাসের সঙ্গে হয়তো যে ফ্যাক্টগুলো এখন বলা স্কোপ আমি পাচ্ছি না বা বলতে ভুলে যাচ্ছি, তখন এগুলো কিন্তু আরো ভালোভাবে আলোচনা করব। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, তাহলে অ্যাম্পিয়ার সুইমিং রুল। সুইমিং রুল কি বলেছে ভালো করে শুনে রাখো। আমাদের আমাদের যে একটা কেউ যখন কোনো সুইম করি, তাহলে সুইম করি এরকম যখন কোনো হয়, তাহলে একটা জলের তলে ওপরিতলে কি হয়, মানুষের একটা দেহ থাকে, তার ডান হাত বাম হাত দুটোই ছড়ানো হয় বলেই সে ব্যক্তিটি সাঁতার কেটে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাহলে এই রকম একজন ব্যক্তির সঙ্গে যদি চুম্বক শলাকাকে আমরা কল্পনা করি, তখন ডান হাত বাম হাতের বিক্ষেপের সঙ্গে উত্তর মেরু বা দক্ষিণ মেরু বিক্ষেপটাই হচ্ছে এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তাহলে এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের বিবৃতিটা কি, নোট ডাউন করে নাও। কোনো তড়িৎবাহী তারের নিচে রাখা, নোট ডাউন করবে, আমি যেগুলো বলছি সেগুলো যেন মনে থাকে। কোনো পরিবাহীর নিচে রাখা, নিচের তলায় আন্ডারলাইন করবে, ওকে। নিচে রাখা চুম্বক শলাকা, নিচে রাখা চুম্বক শলাকার উত্তর মেরু বরাবর, ওকে। উত্তর মেরু বরাবর, আমার সঙ্গে নোট ডাউন করো অ্যাজ ওয়েল অ্যাজ মনে রাখো। উত্তর মেরু বরাবর, উত্তর মেরু বরাবর 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 একটি ব্যক্তি তড়িৎবাহী তার বরাবর নোট ডাউন করবে কিন্তু, তার বরাবর সাঁতার কাটলে বা কাটছে কল্পনা করলে, এই কল্পনা কথাটা খুব ইম্পর্টেন্ট, কল্পনা করলে ব্যক্তিটির বাম হাতের অভিমুখে, নোট ডাউন করবে, ব্যক্তিটির বাম হাতের অভিমুখের সঙ্গে, বাম হাতের অভিমুখে চুম্বক শলাকার উত্তর মেরুটি বিক্ষিপ্ত হবে, ওকে। উত্তর মেরু বিক্ষিপ্ত হবে, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখার ব্যাপার। তাহলে এখানে হাইলাইট করতে হবে কোন কোন, পরিবাহীর নিচে রাখা, চুম্বক শলাকার অবস্থান পরিবাহীর নিচে, উত্তর মেরুর দিক বরাবর। একজন ব্যক্তি সাঁতার কাটছে কল্পনা করলে ব্যক্তিটির বাম হাতে যেদিকে বিক্ষেপ করবে, চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষেপ করবে, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ওকে। একই না, এইগুলো কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। দেখো, তেমন কোনো কোশ্চেন অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে আমি কম্পিটিটিভ এক্সামে আসতে লক্ষ্য করিনি, কিন্তু মনে রাখা প্রয়োজন। কেন, এখন কোশ্চেনের ট্রেন্ডে একটা বিবৃতিমূলক কোশ্চেন আছে যে নিচের কোন বিবৃতিটি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম সংক্রান্ত ভুল বা সঠিক, ওকে। চল, লেখা হয়েছে মোটামুটি, স্ক্রিনশট নাও। নেক্সট হেডিং করো তড়িৎ চুম্বক। নেক্সট হেডিং করবে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক, ওকে। এই তড়িৎ চুম্বক কাকে বলে, বা তড়িৎ চুম্বক বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবে তড়িৎ চুম্বক কি বলা যাবে? ভালো করে শুনে রাখো, যে কাঁচা লোহা বা ওই জাতীয় উচ্চ ভেদ্য সম্পন্ন কোনো পদার্থকে সলিনয়েডের ভিতরে রাখলে তাকে তড়িৎ পরিবহনের মাধ্যমে শক্তিশালী অস্থায়ী চুম্বকে যদি পরিণত করা হয়, তাহলে তাকে কি বলবো, তাহলে তাকে তড়িৎ চুম্বক বলা হয়। তাহলে কিরকম কি ব্যাপারে একটু ব্যাখ্যা করা যাক। কোনো ধরো একটা, ভালো করে বোঝো, কোনো একটা কাঁচা লোহা বা ওই জাতীয় তড়িৎ মানে এমন একটা বিশেষ পদার্থ বা ধাতু যেটা চৌম্বক পদার্থের সমতুল্য, অর্থাৎ যার উচ্চ চৌম্বক ভেদ্যতা রয়েছে। একে সলিনয়েড মানে কি, একে যদি কোনো পরিবাহী দ্বারা পাকানো থাকে, এবং এই পরিবাহী দ্বারা পাকানো বলে নয়, এটা শুধুমাত্র এরকম ভাবে পাকানোটা বড় ব্যাপার নয়, এটা একটা তড়িৎ পরিবহন যোগ্য, অর্থাৎ যাকে তড়িৎ পাঠানো যাবে। এর মধ্যে যদি এরকম সিস্টেমে রাখা হয়,
এবং তড়িৎ পরিবহন করা হয়, তাতে কি হয়, ওই চৌম্বক পদার্থটা খুব সহজেই কি হয়, চুম্বকে পরিণত হয়। কিন্তু সেই চুম্বকটা কি চুম্বক? অস্থায়ী চুম্বকে পরিণত হয়। তাহলে একেই কি বলা হয়? একেই বলা হয় তড়িৎ চুম্বক। বোঝা গেছে? এই তড়িৎ চুম্বকটা কি হয়, লিখে নাও অস্থায়ী চুম্বক। চুম্বকটা কিন্তু অস্থায়ী, কখনো কোনো লোহাকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায় না। লিখে রাখো, অস্থায়ী চুম্বকে পরিণত করা। ওকে, মনে থাকবে? এই যে অস্থায়ী চুম্বকে পরিণত করা হচ্ছে, ভালো করে শুনবে, এটার কি করে এই শক্তিটাকে বৃদ্ধি করা যাবে, এটা কিন্তু কোশ্চেনে আসে। তো নেক্সট হেডিং করো যে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির উপায়। এটা কিন্তু কোশ্চেন দেয়, শক্তি বৃদ্ধির উপায়। একটা পাক দিয়ে তো আমরা তাকে, তার মধ্যে তড়িৎ পরিবহন করছি, শক্তি পাচ্ছি, মানে সেটা পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু শক্তি কি করে বৃদ্ধি করব, শক্তিটা কি করে বৃদ্ধি করব? ভালো করে নোট ডাউন করো। 1 নম্বর, তড়িৎ প্রবাহ মাত্রা যদি বাড়ানো হয়। ওকে, ধরো 10 অ্যাম্পিয়ার তড়িৎ পরিবহন করা হচ্ছে, 10 অ্যাম্পিয়ারের জায়গায় যদি 90 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পাঠানো হয়, তাতে কি হবে, তাতে সেই চুম্বকটা বেশি শক্তিশালী হবে। লিখে রাখো, তড়িৎ প্রবাহ মাত্রার মান বৃদ্ধি। ওকে, তড়িৎ প্রবাহ মাত্রা যদি মান বৃদ্ধি করা হয়, তখন কিন্তু আমরা বলতে পারি যে সেটা আরো শক্তিশালী হবে। এরপরে ভালো করে শোনো, নেক্সট নোট ডাউন করবে, এই যে কুণ্ডলী করা হয়েছে না, এই কুণ্ডলীর যদি পাক সংখ্যা বৃদ্ধি করা হয়, লিখে নাও, কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি। অর্থাৎ ধরো 1 ফুট, 1 ফুটের মধ্যে 20খানা পাক দেওয়া হয়েছে, তার জায়গায় যদি 1 ফুটের মধ্যে 30খানা পাক দেওয়া হয়, তাতে অস্থায়ী চুম্বকটা অনেক শক্তিশালী হবে। লিখে নাও, কুণ্ডলীর পাক সংখ্যার মান বৃদ্ধি যদি করা হয়, তাহলে সেটা শক্তি বৃদ্ধি করা হয়। হচ্ছে, চলো নেক্সট হচ্ছে, এমন একটা পদার্থ ইউজ করতে হবে যার চৌম্বক প্রবণতা বেশি। মনে থাকবে, যার চৌম্বক প্রবণতা বেশি। এই রকম যদি কোনো পদার্থের ব্যবহার করা হয়, তাহলে তার শক্তিমাত্রা কিন্তু বৃদ্ধি পায়। হচ্ছে, হ্যাঁ কিনা ভালো করে দেখো। নেক্সট আমাদের আর একটা পয়েন্ট এখানে পড়তে হয়, যে তড়িৎ চুম্বক তো বললাম, এই তড়িৎ চুম্বকের দৈনন্দিন জীবনে ব্যবহার কি, এটা কাউকে না কাউকে বলতেই হবে, তারপর আমি নোট ডাউন করাবো। কে বলবে তড়িৎ চুম্বকের ব্যবহার, কে বলবে? দুটো ব্যবহার বলো, যার যেটা মনে হয়, যার যেটা মনে হয়। প্রিয়াঙ্কা বলতে হবে, সৌমি বলো, রূপঙ্কর বলো, তড়িৎ চুম্বকের ব্যবহার। তড়িৎ চুম্বকের ব্যবহার অন্তত একটা ব্যবহার বলো, বলা উচিত কিন্তু। দেখো, তড়িৎ চুম্বকের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবহার নোট ডাউন করে নেওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের প্রতিটা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ কিনা? প্রতিটা ইনস্ট্রুমেন্ট, যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, বৈদ্যুতিক ঘন্টা, মোটর, ডায়নামো প্রভৃতি জিনিসে কিন্তু তড়িৎ চুম্বকের মারাত্মক ব্যবহার রয়েছে। ওকে, প্রতিটা জিনিসে কিন্তু তড়িৎ চুম্বকের মারাত্মক ব্যবহার রয়েছে। নেক্সট আমরা কি বলতে পারি, যে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ক্রেন বা কারখানায় ভারী বস্তু তুলতে সাহায্য করে। লিখে রাখো, ক্রেন বা ভারী বস্তু তোলার ক্ষেত্রে, ভারী বস্তু স্থানান্তর করতে। ওকে, স্থানান্তর করতে, এটাও কিন্তু তড়িৎ চুম্বকের ব্যবহার। সেকেন্ড বলতে পারি যে সাইক্লোট্রন বা সিনকোসাইট্রন, যন্ত্রগুলোর নাম লিখে রাখো, কেন এগুলো ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসছে। লিখে নাও, সাইক্লোট্রন। সেদিন হচ্ছে একটা ডাব্লিউবি যেই জেন পাসে একটা কোশ্চেন দেখছিলাম, সেখানে এই সাইক্লোট্রন কোশ্চেনটা এসছে, যে সাইক্লোট্রন হলো নিচের ড্যাশের ব্যবহারিক রূপ, অ্যান্সার হবে তড়িৎ চুম্বক। সাইক্লোট্রন, সিনকোসাইট্রন, নোট ডাউন করে নাও, সিনকো, সাইক্লোট্রন, সাইক্লোট্রন প্রভৃতি যন্ত্রে ব্যবহার করা হয়। ওকে, প্রভৃতি যন্ত্রে কিন্তু ব্যবহার দেখতে পাচ্ছি। এটা কার ব্যবহার? তড়িৎ চুম্বকের ব্যবহার। নোট ডাউন করা হয়েছে, রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? অসুবিধা নেই। চল নেক্সট। নেক্সট আমরা দেখো, তড়িৎ চুম্বক তো পড়লাম, আর দুটো জিনিস পড়লে মোটামুটি আমাদের টপিকটা অনেকটাই কভার আপ হয়ে আসবে। নেক্সট হেডিং করে নাও, যে চৌম্বক প্রবাহ। চৌম্বক প্রবাহ, চৌম্বক প্রবাহ। দেখো, এটা কিন্তু ক্লাস 11-এর টপিক। 11-এর টপিক কেন বলছি, এইটা কিন্তু তোমরা কেউই খুব একটা মাধ্যমিক লেভেলে পড়োনি। তড়িৎ চুম্বক, এই চুম্বক প্রবাহ, চুম্বক প্রবাহ, এই চুম্বক প্রবাহকে ইংলিশের কিউ দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। ইংলিশের কিউ দ্বারা প্রকাশ করা হয়। এই চুম্বক প্রবাহ কাকে বলে, ভালো করে শুনে রাখো, যে কোনো চৌম্বক ক্ষেত্রে কোনো বিন্দুতে বলরেখাগুলির সঙ্গে লম্বভাবে যে কোনো ক্ষেত্রফলে
একটি তল কল্পনা করলে সেই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখার সংখ্যাকে চৌম্বক প্রবাহ বলা হয়। সংজ্ঞাটা কিন্তু মনে রাখাটা আবশ্যক, লিখে নাও, আমার সঙ্গে সঙ্গে নোট ডাউন করো। কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে লেখার দরকার নেই, চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে লেখো, কোনো চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে বিন্দুতে বলরেখাগুলির সঙ্গে বলরেখাগুলির সঙ্গে সঙ্গে লম্বভাবে বলরেখাগুলির সঙ্গে লম্বভাবে অবস্থিত অবস্থিত যে কোনো ক্ষেত্রফল বিশিষ্ট যে কোনো ক্ষেত্রফল বিশিষ্ট যে কোনো ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল কল্পনা করলে একটি তল কল্পনা করলে একটি তল কল্পনা করলে ওই তল বরাবর বা ওই তলের মধ্যে দিয়ে, নোট ডাউন করে নাও, ওই তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখার সংখ্যাকে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখার সংখ্যাকে চৌম্বক বলরেখার সংখ্যাকে চৌম্বক প্রবাহ বলা হয়। ওকে, এইবার নেক্সট কোশ্চেন, এই চৌম্বক প্রবাহ এর একক কি? এটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষার কিন্তু খুব ভালো প্রশ্ন। কে বলবে? দুটো একক, একটা ভেরি গুড, সুন্দর সুন্দর সুন্দর, পারফেক্ট অ্যান্সার। দুটো একক আমাদের লেখা প্রয়োজন, একটা এসআই একক, একটা সিজিএস একক। একটা এসআই একক, একটা সিজিএস একক। খুব প্রশ্ন আসে যে চৌম্বক প্রবাহের এসআই একক হচ্ছে ওয়েবার, আর সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল। মনে থাকবে, অসুবিধা নেই। নেক্সট নোট ডাউন করো। এরপরেই একটা ছোট্ট টপিক, এটা করলেই মোটামুটি চ্যাপ্টারটা আমরা কমপ্লিটের দিকে চলে যাব। সেটা হচ্ছে চৌম্বক প্রবাহ ঘনত্ব। চৌম্বক প্রবাহ বুঝলাম, এবার চৌম্বক প্রবাহ ঘনত্ব। তাহলে এর সংজ্ঞায় কি পরিবর্তন হবে? এর সংজ্ঞা লেখার প্রয়োজন নেই, খুব একটা আসে না, কিন্তু এর এককটা দিয়ে কোশ্চেন আসে। এর কি হবে? কোনো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তলের মধ্য দিয়ে যে মোট সংখ্যা যেটা হচ্ছে না, সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে চৌম্বক প্রবাহ ঘনত্ব। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? এখানে কিন্তু একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, তাহলে এখানে একক ক্ষেত্রফলটা জাস্ট নিচে থাকবে। তাহলে এখানে যেটা প্রশ্ন আসে, এর এককের ক্ষেত্রে এর এসআই একক কি হওয়া উচিত? এর এসআই একক হবে ওয়েবার পার মিটার স্কয়ার। থাকবে, এর জাস্ট হবে যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, তাহলে ওয়েবার পার মিটার স্কয়ার। এরপরে প্রশ্ন, এই ওয়েবার পার মিটার স্কয়ারকে কি বলা হয়? এটাকে বলা হয় টেসলা। সুন্দর, ভেরি গুড, টেসলা বলা হয়। কোশ্চেন আছে টেসলা কার একক। নেক্সট সিজিএস কি? ম্যাক্সওয়েল আমরা পেয়েছি, তাহলে ম্যাক্সওয়েল পার কি হবে সিজিএস এ? সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ কিনা? এই ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ারকে কি বলা হয়? বলা হয় গাউস। থাকবে, এটা কি বলা হয়? গাউস। আর একটাও বলা হয়, গাউসও বলা হয়, বা লিখে রাখো ওরস্টেডও বলা হয়। ঠিক আছে, ওরস্টেডও বলা হয়, গাউস বা ওরস্টেডও বলা হয়। থাকবে। আচ্ছা, আর একটা জিনিস, এই দুটোর সঙ্গে একটা কম্পারিজনটা আমার দেখিয়ে দেওয়া উচিত ছিল, লিখে নাও যে ওয়ান ওয়েবার, ডাব্লিউবি বলতে ওয়েবার মনে রাখো, আর এম এক্স বলতে ম্যাক্সওয়েল, এগুলো শর্ট ফর্ম মনে রাখা প্রয়োজন। 1 ওয়েবার ইজ ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। মনে থাকে জানো, একই না? টেসলাকে টি দ্বারা প্রকাশ করা হয়, আর গাউসকে জি দ্বারা প্রকাশ করা হয়, ওরস্টেডকে ও ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলতে পারি 1 টেসলা ইজ ইকুয়াল টু কত হবে? 10⁴ গাউস বা ওরস্টেড। এই টার্মগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বুঝছে? একই না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে, বুঝছে? ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে টপিকটা বললাম, কোনো ডাউট থাকলে আমাকে বলো। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হচ্ছে? দিশালি লিখতে পেরেছো? প্রিয়াঙ্কা লেখা হয়েছে? শুভ লিখতে পেরেছো? সৌমি লেখা হয়েছে? সিজিতা ক্লিয়ার?
হ্যাঁ স্যার। দেখো তাহলে আমরা যে চতুর্থ ক্লাস, চারটে ক্লাস করেছিলাম, তার যে শেষ অংশ ছিল সেটা কিন্তু ডিসকাস করে নিলাম। ঠিক আছে, এরপর একটা জিনিস আমাদের হেডিং করে নাও, ছোট্ট একটা টপিক বাকি আছে, লিখে নাও যে এটা হচ্ছে কতদিনের পরেই আলোচনা করা দরকার ছিল, যে বিভিন্ন ধরনের বাতি, বিভিন্ন ধরনের বাতি, বাতি ইন দ্যাট সেন্স আমরা আগের দিন তো আলোচনা করছিলাম যে বিওটি বা কার তড়িৎ ক্ষমতা কিরকম, অর্থাৎ বৈদ্যুতিক ল্যাম্প বা বৈদ্যুতিক বাতি কিরকম বা ক ধরনের রয়েছে, কিভাবে ইউজ করি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে তা ক রকমের আছে, একটা হচ্ছে নর্মাল, যেটাকে বলি আমরা ভাস্বর বাতি। ওকে, যেটাকে বলি ভাস্বর বাতি। আরেকটা টাইপের কি, আরেকটা সিএফএল, প্রত্যেকটার সাথে কম্পারিজন করে দেখে নেবো। আরেকটা হচ্ছে এখন যেটা বহুল পরিচিত, সেটা হচ্ছে এলইডি। ঠিক আছে, এই তিন ধরনের সম্পর্কে মোটামুটি তোমাদের নাম শুনেছো। ভাস্বর বাল্ব বলতে যেটা ফিলামেন্ট যুক্ত নর্মাল বাল্ব, সিএফএল আগে বেশ ব্যবহার ছিল কিছু বছর আগে, এখন এলইডির ব্যবহার কিন্তু গুরুত্বপূর্ণ। এই ভাস্বর বাল্বে কি থাকে, ভাস্বর বাল্বের প্রধান উপাদান কি, এর উপাদান হচ্ছে ফিলামেন্ট। হ্যাঁ কি না, যে ফিলামেন্টটা জ্বলে ওঠে তাপের প্রভাবে, জুলের সূত্রের দ্বারা প্রমাণিত, যেটা থেকে আলো পাই। এই যে ফিলামেন্টটা কি দ্বারা গঠিত, কি দ্বারা গঠিত, টাংস্টেন দ্বারা গঠিত। প্রথম কোশ্চেনটি তো আলোচনা হয়ে গেল। এবার বাল্বের মধ্যে কি থাকে, বাল্বের মধ্যে কি থাকে, কি গ্যাস থাকে, কে বলবে, বলা উচিত কি গ্যাস থাকে, নিষ্ক্রিয় গ্যাস বর্তমান। ওকে, নিষ্ক্রিয় গ্যাস বর্তমান, যেটা হচ্ছে কোনো কারোর সঙ্গে বিক্রিয়া করবে না, নিষ্ক্রিয় গ্যাস বর্তমান হচ্ছে। কি ধরনের আলো উৎপন্ন করে, এটা কিন্তু সাদা আলো উৎপন্ন করে। ওকে, এটা কিন্তু সাদা আলো উৎপন্ন করে। এর আয়ু কতক্ষণ একবার জ্বালানো হলে, এর আয়ু প্রায় 1500 ঘন্টা। ওকে, প্রায় 1500 ঘন্টা। এবং এটি যদি সারা বছর জ্বলে, তাহলে সারা বছরে প্রায় 219 কিলোওয়াট পার ঘন্টা, কিলোওয়াট ঘন্টা হাড়ের তড়িৎ শক্তি ব্যয় করে। ঠিক আছে, এটা গেল এই নর্মাল যে আমরা বাল্ব ছোটবেলা থেকে দেখে আসি তার সম্বন্ধে তথ্য। এরপর চলো সিএফএল। সিএফএল এ কি হয়, সিএফএল এর ব্যাপারটা কি, সিএফএল এর ব্যাপারে এটা একটা কাঁচ নল থাকে। হ্যাঁ কি না, এখানে কিন্তু কোনো ফিলামেন্ট থাকে না, একটা কাঁচ নল থাকে। যারা ওই টাইপের সিএফএল একটু দেখেছো ঘোরানো পেঁচানো, তারা কেউ জানো, কাঁচ নল থাকে। এই কাঁচ নলের ভিতরে দুটো জিনিস থাকে, একটা পারদ আর একটা থাকে আর্গন। ঠিক আছে, পারদ ও আর্গন, আর্গন সমন্বিত একটি বাষ্প থাকে, মানে একটা বাষ্প থাকে যেটা কি করে, মানে প্রতিপ্রভা সৃষ্টি করে, প্রতিপ্রভা সৃষ্টির মাধ্যমে কি করে আলো করে। তাহলে লিখে নাও, এর এর আলোর উৎসটা হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টি। যদি জিজ্ঞেস করা হয় ভাস্বর বাল্বের আলোর উৎসটা কি, চুলের ক্রিয়ার দ্বারা যে উত্তপ্ত তাপ, সেই তাপ থেকে পাচ্ছি। হ্যাঁ কিনা, এর আলোর প্রকৃতি কিরকম, সাদা আলোই পাওয়া যায়, তবে এখন বর্তমানে সেটাকে ইন্ট্রোডিউস করে বিভিন্ন রকম করা হচ্ছে। হ্যাঁ কিনা, এখানে এর আয়ু কত ঘন্টা, আর আয়ু কিন্তু প্রায় 9000 প্লাস, লিখে রাখো 9000 ঘন্টার বেশি। ঠিক আছে, এটা প্রতি বছর মাত্র 50 কিলোওয়াট ঘন্টার হারে তড়িৎ শক্তি ব্যয় করে। মনে থাকবে, কিলোওয়াট ঘন্টাকে কি বলা হয়, কিলোওয়াট ঘন্টায় কিন্তু বিওটি বলা হয়। হ্যাঁ কি না, তাহলে 50 বিওটি কিন্তু তড়িৎ শক্তি ব্যয় করে। ওকে, এরপর চলে এসো এলইডি। এলইডি তাহলে কি করে চলে, এটা কিন্তু ডায়োডের সাহায্যে চলে। লিখে রাখো, আলোক নিঃসারী ডায়োড, আলোক নিঃসারী ডায়োড। মনে থাকবে, আলোক নিঃসারী ডায়োড, এর দ্বারা কিন্তু এটা জ্বলতে থাকে। এই জ্বলার ব্যাপারটা কি, এটা ডায়োডের দুই পরিমাণ, মানে দুই প্রকার আধান বাহকের পারস্পরিক প্রতিমিতকরণের আলো নির্গত হয়। লিখে রাখো, ডায়োডের দ্বারা আলোক নিঃসরণ, ডায়োডের দ্বারা আলোক নিঃসরণ, আলোক নিঃসরণ। মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এখানে কি ধরনের আলো হয়, ভালো করে শোনো, মূলত সাদা আলো, কিন্তু এর ভেরিয়াস বিভিন্ন লিখে রাখাটাই ভালো। তাই এখন বর্তমানে এলইডির বহুল জনপ্রিয়তা রয়েছে বিভিন্ন ধরনের আলোর জন্য। এর মানে আয়ু কতদিন, এর আয়ু প্রায় 30,000 ঘন্টার বেশি, 30,000 ঘন্টার অধিক। মনে থাকবে, এক্ষেত্রে কতটা তড়িৎ, মানে তড়িৎ শক্তি ব্যয়িত হতে পারে প্রতি বছরে, মাত্র 30 বিওটি। ওই কারণে এলইডির ব্যবহার বর্তমান দিনে অনেকাংশে বৃদ্ধি পায়। দেখো, এটা কিন্তু বলে রাখার দরকার ছিল, আমি কিন্তু বলে রাখলাম।
এছাড়াও বাকি আছে, এখনো বাকি আছে, এটা আর এই ক্লাসে ডিসকাস করবো না। যখন আমি এমসিকিউ আলোচনা করব তখন তার মধ্যে আলোচনা হয়েই যাবে। কি আলোচনা? বৈদ্যুতিক হিটার, ফিউজ তার, বৈদ্যুতিক ইস্ত্রি, আবার আমাদের যে গৃহস্থালীর যে বৈদ্যুতিক বর্তনী যার মধ্যে যে লাইট তার, নিউট্রাল তার, আর্থ ওয়্যার, এইগুলোর কি কালার হয়, কি রকম বিভবের মান কত হয়, কি ব্যাপার, এগুলো তখন আমরা এমসিকিউ ক্লাস করতে করতে ডিসকাস করবো। ঠিক আছে? হ্যাঁ। আরেকটা জিনিস বলে দিই, এক মিনিট পর আরেকটা জিনিস বলে দিই, পরের রবিবার 11 তারিখ আমি ফিজিক্সের যতটুকু পড়িয়েছি, প্রথমে একদম ফিজিক্সের একক ও তার পরিমাপ, যার উপর আজকে এমসিকিউ ক্লাস ডিসকাস করব, নিউটনের গতিসূত্র, তারপরে এই চলতরিৎ, এই টপিকগুলোর উপর আমি ক্লাস নোট অ্যাজ ওয়েল অ্যাজ রেকর্ডিং প্রোভাইড করব। পরের রোববার কিন্তু এই টপিকের পরীক্ষা হবে। এখন থেকে বললাম 7 দিন সময় আছে, খুব ভালো করে রেডি করো, তার মধ্যে আমি এমসিকিউ ডিসকাস করে নেবো। হ্যাঁ রূপঙ্কর, কি বলছিলে বলো? হুম। এই ডায়োড মানেটা একটু বলবেন স্যার ওই জায়গাটা? কোনটা বলো, কোনটা বলো? ওই আলু নেসেসারি ডায়োড মানে দেখো স্যার ওই জায়গাটা কিছু? দেখো ডায়োড বলতে কি? ডায়োড বলতে যা দুটো তড়িৎদ্বার বর্তমান, একটা পজিটিভ তড়িৎদ্বার, একটা নেগেটিভ তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার দুটো পরস্পর আধান বাহক একটা থেকে আরেকটার আধান ট্রান্সফার করতে থাকে। যার দরুন কি হয়, এই আধান ট্রান্সফারের দরুন একটা পরস্পর একটা মানে কি করতে চায়, একটাকে নিউট্রালাইজ করতে চায় বা প্রতিমিত করতে চায়। এই প্রতিমিত করার দরুন আলো নির্গত হয়। ঠিক আছে? আমরা একটা চ্যাপ্টার পড়বো, যে চ্যাপ্টারের নাম হচ্ছে কেলাস। ভালো প্রশ্ন, কেলাস। এই কেলাস বা ক্রিস্টাল চ্যাপ্টারটা পড়বো। এই কেলাস বা ক্রিস্টাল চ্যাপ্টারে আমরা একটা টপিক পড়ে নেবো, যে টপিকের নাম হচ্ছে অর্ধপরিবাহী। সেই অর্ধপরিবাহী টপিকের মধ্যে জার্মেনিয়াম সিলিকন দ্বারা বিভিন্ন ডায়োডের সৃষ্টি বা ডায়োডের কার্যাবলী, তখন এই টপিকটা আলোচনা করবো। ওই যে বললাম না কেলাস, এইগুলোকে বলা হয় ব্যবহারিক পদার্থবিদ্যা, বা আমরা বলি যে ফিজিক্স ইন এভরিডে লাইফ। তিনটে জিনিস আমরা আলোচনা করে নেবো, তিনটে সাবজেক্টে: বায়োলজি ইন এভরিডে লাইফ, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, ফিজিক্স ইন এভরিডে লাইফ। এই তিনটে সাবজেক্ট দৈনন্দিন জীবনে কি কি ব্যবহার হয়, সেই টপিকটা কিন্তু আমাদের কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু আলোচনা করে নেওয়া দরকার। এখন জাস্ট একটু ওপর ওপর বলে যাচ্ছি, এই টপিকগুলো তখন ডিটেলস আলোচনা করবো। ওকে, হয়েছে মোটামুটি? তাহলে খাতায় নিশ্চয়ই 4-5টা ক্লাস খুব ভালো করে লেখা আছে। এটাই কিন্তু একদম নোট। আমি এরপরে স্টাডি মেটেরিয়াল যেমন ইতিহাসে দেবো বা এমনি অন্যান্য সাবজেক্টের দেবো, তার সঙ্গে ফিজিক্সেরও দিয়ে দেবো, কিন্তু খাতায় নোটটা কিন্তু তোমাদের কাছে খুব ভালো করে রেডি করে রাখা দরকার। ওকে, চল আজকে তাহলে এতটাই থাক। আমি জাস্ট 5 মিনিট পরে তোমাদের একটা নতুন লিঙ্ক পাঠাচ্ছি, জয়েন করো, ওখানে কিন্তু এমসিকিউ ক্লাস আলোচনা করবো। ওকে, চল আজকে তাহলে এতটাই। এই নিয়ে আমি কিন্তু টোটাল চলতরিৎ ক্লাসটা শেষ করলাম।